জ্ঞান, মনে রাখবেন জ্ঞান, বুদ্ধি, হিকমত, প্রজ্ঞা, এটা একজন নেতার জন্য এমন ভাবে জরুরি যেমন মাছের জন্য পানি জরুরি। একটা উদাহরণ দিই, মনে করেন আপনি এখন ইমাম নামাজ পড়তে গেছেন, জোহরের নামাজ বা ফজরের নামাজ, আপনাদের মধ্যে কোনো ইমাম নাই, যারা আছেন পাঁচজনের মধ্যে আপনি সহ আপনার 4 বন্ধু, 4 জনই মোটামুটি সূরা পারেন। এখন বলেন আপনারা এই 4-5 জনের মধ্যে কাকে ইমাম হিসেবে নিয়োগ করবেন যার সূরাটা আপনাদের মধ্যে সবচেয়ে সহি শুদ্ধ? কথাটা বুঝছেন? বা যার দাড়ি আছে, যাকে দেখতে একটু কি লাগে, ধার্মিক লাগে, এবং যার পড়াটা মানে যার তেলাওয়াতটা সবচেয়ে কি সুন্দর, আপনারা চাইবেন সেই জন্য আপনার কি করে ইমামতি করে। আশ্চর্যের ব্যাপার, নামাজের ক্ষেত্রে আমরা ইমাম বানাই যার সবচেয়ে চমৎকার তেলাওয়াত, যার জ্ঞান সবচেয়ে বেশি, আমরা খতিব বানাই যার সবচেয়ে বেশি মেধা আছে, ব্রেন আছে, বিভিন্ন বিষয়ে দক্ষ, অনেক বিষয়ে আলোচনা করতে পারে, সব বিষয়ে, ইকোনমি, ওয়ার্ল্ড ইকোনমি, তারপর আপনার হিস্ট্রি আছে, তুলনামূলক ধর্মতত্ত্ব, সব বিষয়ে যার মোটামুটি ধারণা আছে তাকে আমরা কি করি, খতিব নিযুক্ত করি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র আসে, যখন কোনো কিছু লিডারশিপ দরকার আসে, তখন আমরা জ্ঞানীদেরকে আর সুযোগ দিই না। তখন আমরা জ্ঞানীদেরকে আর কি দিই না, সুযোগ দিই না। সেখানে আমরা জ্ঞানীদেরকে পিছনে রাখি। আর জ্ঞানীদেরকে পিছনে রাখার দ্বারা ক্ষতিটা কি হয়? যেমন মসজিদের মধ্যে একজন মূর্খ মানুষ ইমামতি করলে 4 রাকাতের জায়গায় 6 রাকাত, 2 রাকাতের জায়গায় 3 রাকাত। ঠিক লিডারশিপ যখন রাষ্ট্র পরিচালনা করে একজন অজ্ঞান মানুষ, মূর্খ মানুষ, তখন সেও আপনার ওই সমস্ত জনগণকে নিরাপত্তা দেওয়ার জায়গায় জনগণ রাস্তাঘাটের মধ্যে চাঁদা না দিতে গিয়ে পাথরের আঘাতে হত্যা হয়। কথাটা বুঝছো? এটা সব জায়গায় মিলিয়ে নেবেন।